জামাত অথবা বিএনপি মিলে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে, এগুলি বাগাড়ম্ব। আমরা ভাই এই দেশে ছিলাম, আমরা জানি। অথবা এনসিপি যদি বলে তারা করেছে, ওটাও বাগাড়ম্ব। আমেরিকার ক্ষোভ, আমেরিকাকে শেখ হাসিনা বলছে আমেরিকা যাবো না, আমেরিকা থেকে কিনবো না, বলছে তো রে ভাই। একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, সেই দেশে আমেরিকার বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। এই গার্ডস তো লাগেন ভাই, এই গার্ডস তো শেখ হাসিনা দেখাই গেছে। এগুলো বলে তো লাভ না, শেখ হাসিনার অনেক দোষ ছিল, সেটা মানতে রাজি। কিন্তু সে তো দেশটাকে তো অপমানিত করতে চায় না অন্যদেরকে। আবার এরা বলে যে ইন্ডিয়ার কাছে নাকি দাসত্ব চুক্তি করছিল, মুক্তিমুখ করছিল। কি চুক্তি করছিল এটা তো 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারেন। একটা স্থিতিশীল সরকারের জন্য ওরকম ডিপ স্টেটের উপস্থিতি তো নিরাপদ নয়। কাজেই সরকারের উচিত হবে জানা যে কারা সেই পার্টি, কারা সেই লোকগুলো যারা নাকি একটা সরকারকে নিয়মতান্ত্রিকতার বাইরে নিয়ে যেতে চায় এবং সরকারকে অনেকদিন ক্ষমতায় রাখতে চায়, এবং তারা কারা, এবং তাদেরকে ধরা উচিত আমি মনে করি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উচিত ছিল এটা জনগণের কাছে ক্লিয়ার করে দেওয়া। এই নয়া বন্দোবস্ত কি শুধুই প্রতারণা, শুধুই ভাওতাবাজি? মানে আমরা তো কোনো নয়া বন্দোবস্তের কোনো সিমটম এই 2 মাসে এখন পর্যন্ত দেখলাম না। না, ওরা কিন্তু এখন আর নয়া বন্দোবস্ত কথা বলে না। বলে না কেন? ওরাও বুঝে গেছে যে নয়া বন্দোবস্ত সে কিছু না, এটা পাবলিক আজ জানে। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আলোচনায় অতিথি হিসেবে সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট মাহফুজ কামাল। সাংবাদিক মাহফুজ কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং প্রথমেই আপনার কাছে জানতে চাই যে সংসদে জামাতের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছেন বিএনপির একজন সংসদ সদস্য, এবং জামাতের একটি সমাবেশ রয়েছে শনিবার, এবং সারা দেশে তারা এই জুলাই সনদকে নিয়ে নানান ধরনের কর্মসূচি পালন করছে, এবং অনেকে বলছেন যে এর মধ্য দিয়ে সরকারকে বিপদে বা ঝুঁকির মধ্যে ফেলার এক ধরনের চেষ্টা। আপনি কি মনে করেন? না, একটা জিনিস হলো কি, জামাত তো এখানে সরকারি দল না, জামাত বিরোধী দল। তো তারা সরকারকে নানাভাবে প্রশ্নের মুখে ফেলবে, চাপের মুখে ফেলবে, ফেলতে চাইবে। এটা তো স্বাভাবিক ঘটনা। বাংলাদেশের এই যাবৎকালে যতগুলি সংসদ হয়েছে, কোন সংসদে একমাত্র আপনার এরশাদের যে গৃহপালিত বিরোধী দল ছাড়া, এরশাদ একবার আসম রক্ত বানিয়েছিল গৃহপালিত বিরোধী দল তার জাসদকে, আর পরবর্তী সময়ে তার প্রতিদান হিসেবে এরশাদ নিজে হয়েছিল গৃহপালিত আওয়ামী লীগের জাতীয় পার্টি। এই দুটো ঘটনা ছাড়া এরা তো বিরোধী দল ছিল না। তো এরা সরকার যা বলতো তার সঙ্গে হাই হাই করতো, হয় হয় করতো। তো এর পরে, এর আগে পরে আর যতবার বিরোধী দল হয়েছে, তো বিরোধী দলের ভূমিকাটা কি হবে? তারা কি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করবে না? করবে। না, মাত্র যে সরকারের বয়স 2 মাস হলো, মাত্র 2 মাস 2 দিন বা 3 দিন, সেখানে যখন কেউ কেউ হুমকি দেয় যে 2 মাসের মধ্যে সরকার ফেলে দেব, এটিএম আজহারুল ইসলাম, তিনি জামাতের অন্যতম শীর্ষ নেতৃত্ব, তিনিও আহ একদিন আগে মন্তব্য করলেন যে আওয়ামী লীগকে ফেলতে 16 বছর সময় লেগেছে, এই সরকারকে ফেলতে 16 দিনও লাগবে না। যখন এই ধরনের হুমকি আসে, তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে তাদের পিছনে বৃহৎ কোনো আন্তর্জাতিক শক্তি আছে কিনা, এবং এই সরকারকে ডিস্টেবলাইজ করার জন্য বিশেষ কোনো খেলা এখনো বাকি রয়েছে কিনা, এমন আশঙ্কার কথা অনেকে বলছেন। থাকতে পারে, থাকতে পারে। কারণ ষড়যন্ত্র তত্ত্ব আমাদের দেশে খুবই উপাদেয় একটা মানে আলোচনার বিষয়। এটা নিয়ে আলোচনা করতে সবাই পছন্দ করেন, কারণ যেহেতু এটা প্রমাণ করতে হয় না, ষড়যন্ত্র তো প্রমাণ করতে হয় না, এটা নিয়ে আলাপ আলোচনা করতে অনেকে মজা পান। কিন্তু আমার কথাটা হলো কি জানেন, আমি বলি একটা কথা। 1 নম্বর কথা হলো, জামাতের দিক থেকে যে জিনিসটা বলা হয়েছে যে 16 দিনও লাগবে না, এটা বাগাড়ম্ব, টোটালি বাগাড়ম্ব। কারণ তারা নিজেরাও জানে যে 16 বছরের সরকার আওয়ামী লীগকে যে ফেলে দেওয়া হয়েছে, এটা জামাতের কারণে পড়ে জানে। তারা পড়ে গেছে দেশের সামগ্রিক জনগণের যে একটা ক্ষোভ ছিল ওই সরকারের উপর, সেই ক্ষোভের কারণে তাদের পতন ঘটছে। এই পতনের পেছনে এককভাবে আওয়ামী লীগ নিজেই দেয়। এই পতনের পেছনে জামাত অথবা বিএনপি মিলে আওয়ামী লীগকে ফেলে দিয়েছে, এগুলি বাগাড়ম্ব। আমরা ভাই এই দেশে ছিলাম, আমরা জানি। অথবা এনসিপি যদি বলে তারা করেছে, ওটাও বাগাড়ম্ব। পুরো জিনিসটাই জনগণ করেছে। জনগণ এত ক্ষিপ্ত হয়েছিল যে তারা আর চায়নি, এবং জনগণের সেই ক্ষোভ, সেই ক্ষোভের আগুনে হয়তো একটা স্ফুলিঙ্গ দিয়েছে, আগুন জ্বলেছে। আগুন জ্বলার পর
সেই সরকারের পতন ঘটেছে। সুবিধাটা এখন সবাই নিচ্ছে, জামাতও নিচ্ছে, বিএনপিও নিচ্ছে, এনসিপিও নিচ্ছে। এরা হলো সুবিধাভোগী বেসিক্যালি। কাজেই যারা সুবিধাভোগী, তারপর আরেকটা সরকারকে তারা ফালাই দেওয়ার হুমকি দেয়, তার এই হুমকির সঙ্গে তো জনগণ জড়িত না, তাদের এই হুমকির সঙ্গে তো জনগণ সম্পৃক্ত না। জামাত কোনোদিনও বাংলাদেশের বৃহত্তর মানে কি বলবো আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষের প্রতিনিধিত্ব করতে পারে নাই, পারবেও। এখন যে 30% ভোট পেয়েছে, যেটা এটাও পেয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণ। যদি এই নির্বাচনে যদি আওয়ামী লীগ থাকতো, তাহলে জামাত এই ভোট পাইতো না। 30% ভোট পেয়ে মাথা খারাপ হয়ে গেছে যে আমরা বোধহয় ক্ষমতায় আইসেই গেলাম। ভাই এত সোজা না। যদি আওয়ামী লীগ থাকতো ইলেকশনে, তাহলে জামাত এই ভোট পাইতো নাকি বিএনপি 50% ভোট পেত? এত সহজ নেই। কাজেই এইগুলি বললে তারা ক্ষমতা থেকে ফেলাই দিবে, এত সহজ না। এটা এটা ফালতু কথা। কিন্তু আপনি যে প্রশ্ন যে তাদের যে ইন্টেনশনটা তারা প্রকাশ করেছে, এই ইন্টেনশনটা মানে ক্ষমতা থেকে ফেলে দেওয়ার ইন্টেনশনটা প্রকাশ করার, এটা আমার কাছে পছন্দ না। আপনি বিরোধিতা করেন, আপনি বলেন যে আপনার এই কথা আমার পছন্দ হচ্ছে না, আপনি বলেন আপনাদের কি দাবি, কিন্তু দাবি না মানলে আপনাকে ফেলে দিব। ভাই ফেলে দিতে পারলে তো আপনি ইলেকশনই পাস করতেন। ইলেকশনে পাস করছেন, পাইছেন তো সব মিলে একা। যেই ওইটা হয় না। আবার দেখেন সংখ্যা, না আচ্ছা ঘাটছে বলি না, একটু বলুন, কিছু বলতে চাচ্ছিলেন? না একটু সেন্সর করলাম, বলেন অন্য প্রশ্ন করেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, প্রথম প্রশ্ন করি। আপনি বলছেন যে বিএনপি, জামাত কিংবা এনসিপি আওয়ামী লীগকে আহ ফেলতে পারেনি বা পতন ঘটানি, পতনটা নিজেদের কারণে হয়েছে। জনগণ বিস্ফোরণ ঘটিয়েছে, তাদের বিরুদ্ধে যে 16 বছরের ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল তার একটা স্ফুলিঙ্গের সৃষ্টি হয়েছে। এই আপনার এই বক্তব্যের সঙ্গে কেউ কেউ হয়তো পুরোটা একমত পোষণ করবে, কেউ কেউ দ্বিমত পোষণ করবে। দ্বিমত পোষণ যারা করবে তাদেরটা আমি একটু বলি তাদের পক্ষ হয়ে, যে তারা আওয়ামী লীগের পতন ঘটায়নি ঠিকই, জনগণ বিক্ষুব্ধ হয়েছিল এটাও ঠিক, জনগণের আবেগকে পুঁজি করেছে এনসিপি, জামাত বা বিশেষ কোনো শক্তি, সেটির পিছনে ডিপ স্টেটের খেলা ছিল। এবং সেটি না হলে কোটা বিরোধী আন্দোলন থেকে মাত্র 1 মাসের মধ্যে, 1.5 মাসের মধ্যে কিভাবে সেটি সরকার বিরোধী আন্দোলনে রূপ নিল, এবং অনেক কিছু তো এখন বের হচ্ছে। তাহলে কি আমরা কি ওটা একেবারে অ্যাভয়েড করে যাবো, ডিপ স্টেটের খেলাটি? শুনেন, খেলাধুলা অনেকই হয়, কিন্তু ডিপ স্টেট বলতে যে যে বায়বীয় প্রতিষ্ঠানটাকে আমরা বিবেচনা করি, যেটাকে বলা হয় ডিপ স্টেট কি, এই ব্যাখ্যা কিন্তু কেউ দিতে পারবে না। এক একজন এক এক কথা বলে। মানে যে স্টেট যেটা দেখা যায় তার বাইরে একটা শক্তি। এখন কোথাও কোথাও ডিপ স্টেটের সঙ্গে বৈদেশিক শক্তি জড়িত থাকে। তো এদের চেষ্টা কি হঠাৎ করে জুলাই মাসে হলো? তা না, এটা আগের থেকে চলছিল, সবকিছু আগের থেকে চলছিল। জামাতের বিরোধিতা চলছিল, বিএনপির বিরোধিতা চলছিল, এনসিপি স্টুডেন্টদের যে কোটা আন্দোলন এটাও চলছিল, এটা নিয়ে ক্ষোভ এটাও চলছিল। সবই আগের থেকে চলছিল। আমেরিকার ক্ষোভ, আমেরিকাকে শেখ হাসিনা বলছে আমেরিকা যাবো না, আমেরিকা থেকে কিনবো না, বলছে তো রে ভাই, একটা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি, সেই দেশে আমেরিকার বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে। এই গার্ডস তো লাগের ভাই, এই গার্ডস তো শেখ হাসিনা দেখাই গেছে। এগুলো বলে তো লাভ না, শেখ হাসিনার অনেক দোষ ছিল, সেটা মানতে রাজি, কিন্তু সে তো দেশটাকে তো অপমানিত করতে চায় না অন্যদেরকে। আবার এরা বলে যে ইন্ডিয়ার কাছে নাকি দাসত্ব চুক্তি করছিল, মুক্তিমুখ করছিল। কি চুক্তি করছিল এটা তো 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারেনি। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের এক ইয়ে মানে আপনার উপদেষ্টাকে দেখলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সে একটা তালিকা দিল যে অন্তর্বর্তীকালীন সরকার আসা নিয়ে ভারতের সঙ্গে এই দাসত্ব চুক্তি বাতিল করে দিয়েছে। পরে আবার পররাষ্ট্র উপদেষ্টা বলে এগুলো নাকি ভুয়া, ওরকম নাকি কোনো চুক্তি ছিল না। তো এই তো করছে তারা, বাটপারি করছে। তো এখন সবই ছিল ভাই, অবশ্যই করি, কিন্তু আমি মনে করি যে কিছুই ঘটতো না যদি জনগণ মানে সামগ্রিক ভাবে ওই সরকারের ব্যাপারে ক্ষুব্ধ না হলো। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়া গত কয়েকদিন আগেই বললো যে ডিপ স্টেটের
প্রস্তাব ছিল তাদের কাছে 2028 সাল পর্যন্ত ইউনূস সরকার যাতে কন্টিনিউ করে সেই সাপোর্টই তারা দেবে এবং সেই ব্যবস্থা করবে, বিনিময়ে অনেক কিছু তারা চাইছিল। কি চাইছিল না চাইছিল সেগুলো অন্য বিষয়, কিন্তু তাকে তো এখনো পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না সেই ডিপ স্টেটের প্রতিনিধি কারা, তারা কি ধরনের খেলা খেলেছে, এখনো তারা কোনো ধরনের খেলা খেলছে কিনা। এবং বিএনপি সরকার তো এটা বোঝা উচিত যে সেই ষড়যন্ত্র হয়তো এখনো চলছে, তাহলে তাদেরকে সেইভাবে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে। আপনি কি এটি প্রয়োজনীয়তা মনে মনে করেন না? আমি মনে করি, আমি আপনার সঙ্গে একমত, আমি মনে করি। কারণ এই যে কথা সে বললো, এটা কিন্তু একটা খুবই মানে চিন্তার বিষয়। কিন্তু উনি বলছেন যে ওনাদেরকে প্রস্তাব দিয়েছিল, এবং সেই প্রস্তাবটা দিয়েছিল যারা তাদের বক্তব্য একরকম ছিল, সেটা উনি বলেছেন। তো আমি মনে করি যে সরকার উচিত তাকে জিজ্ঞাসা করা যে ওরা কারা ছিল। সরকারের গোয়েন্দা সংস্থার উচিত ওনাকে জিজ্ঞাসাবাদ করা যে এই ডিপস্টেট, ওই ডিপস্টেট গুলো তাহলে এখনো আছে দেশে, তার থাকাটা তো নিরাপদ না একটা স্থিতিশীল সরকারের জন্য। ওরকম ডিপস্টেটের উপস্থিতি তো নিরাপদ নয়। কাজেই সরকারের উচিত হবে জানা যে কারা সেই পার্টি, কারা সেই লোকগুলো যারা নাকি একটা সরকারকে নিয়মতান্ত্রিকতার বাইরে নিয়ে যেতে চায় এবং সরকারকে অনেকদিন ক্ষমতায় রাখতে চায়, এবং তারা কারা, এবং তাদেরকে ধরা উচিত আমি মনে করি। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উচিত ছিল এটা জনগণের কাছে ক্লিয়ার করে দেওয়া, খালি সরকারের কাছে না, জনগণের কাছে ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল। উনি কেন দেন নাই আমি বলতে পারবো না। আর অথবা আবার আরেকটা অপশন আছে, যাদের এরকম জি। কেউই ছিল না, জাস্ট তিনি হাওয়ার উপরে মারছেন, এটাও হতে পারে। এই সমস্ত ছোটখাটো কম বয়স তো অনেক কিছু তারা করে ফেলায় আবেগে, ওটাও হতে পারে। আমি ঠিক জানি না যে কোনটা হয়েছে, কিন্তু এটা নিয়ে আমি মনে তার করি না হয় কম বয়স, একটা সুরাহা হওয়া দরকার ছিল। তার না হয় কম বয়স। শেখ হাসিনা তো নিজেও বলেছিলেন যে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা হচ্ছে, এবং এই খ্রিস্টান রাষ্ট্র পূর্ব তিমুরের মতন যেই মডেলের অনুযায়ী করার একটা চিন্তা ভাবনা রয়েছে পশ্চিমা শক্তি, সেখানে ভারতও সেটা নিয়ে চিন্তিত। ভারতের আসাম, বাংলাদেশের চট্টগ্রামের কিছু অংশ কিংবা মিয়ানমারের কিছু একটা অংশ মিলে একটা রাষ্ট্র গঠনের প্রক্রিয়া। এবং আমরা যদি মেলাই যে পূর্ব তিমুরের রাষ্ট্রপতিকেই কিন্তু আমাদের বিজয় দিবসে অতিথি হিসেবে নিয়ে এসেছিলেন ডক্টর ইউনূস। এবং ভারতে কয়েকদিন আগে আহ ইউক্রেনের 6 জন নাগরিক, যুক্তরাষ্ট্রের 1 জন নাগরিক, 7 জনকে অ্যারেস্ট করা হলো। তাদের কাছ থেকে কিছু তথ্য প্রমাণ তারা উদ্ধার করেছে। এবং জর্জ সরোসের বিষয়টি তো আমরা জানি যে কিভাবে এই যে যারা ধনকুবের মার্কিন বহুজাতিক কোম্পানির যারা কর্ণধার, তারা তাদের স্বার্থে কিভাবে বিভিন্ন রাষ্ট্রে খেলছে, সেই সব জায়গা থেকে আমরা কেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যটি একেবারে হালকাভাবে নেব? না না, আমি হালকা ভাবে নিচ্ছি না, কিন্তু আমি হুম। 2-3টা অপশনের কথা বলছি যে আচ্ছা। সম্ভাব্য কি কি হতে পারে। এবং আমি চাই যে প্রত্যেকটা অপশনই খতিয়ে দেখা দরকার। সরকারের উচিত হবে তার সঙ্গে আলাপ করে জানার চেষ্টা করা যে কারা তারা, কি তারা চেয়েছিল এবং লোকগুলি কারা, এটা সরকারের উচিত। এবং আর কি কি হতে পারে আমি ওইগুলি বলছি যে হয়তো এমনও হতে পারে যে সে এমনি এমনি বলছি। কারণ যদি সেটা হয়, শুনেন আমি একটা কথা বলি, যদি ডিপ স্টেট যদি একটা সরকারকে দীর্ঘদিন রাখতে চায়, তাহলে তারা কি ওই সরকারের সবার সঙ্গে আলাপ করবে? সবার সঙ্গে তো আলাপ করবে না। গুরুত্বপূর্ণ 2 জন ভাইয়ের সঙ্গে 2 জনের সঙ্গে আলাপ করবে। সেরকম ওই সরকারের গুরুত্বপূর্ণ 2 জন লোক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এবং উনি কিন্তু বলেছেন অন্য ইয়েদের সঙ্গে নাকি তারা আলাপ করছে। তার মানে কি ওর কথা শুনে মনে হয় যে সব উপদেশের সঙ্গে আলাপ করছে। তো এটা আমার কাছে খুব একটা লজিক্যাল মনে হয় না। সে কারণে আমি বলছি যে সে হাওয়ার উপর মারতে পারে, নিজেকে আচ্ছা। একটা আচ্ছা। গুরুত্বপূর্ণ প্রমাণ করার জন্য মারতে পারে, আবার নাও মারতে পারে, আবার হতেও পারে। বাট আমার কথা হলো কি, এটা যার যার দিক থেকে, সরকারের দিক থেকে, গোয়েন্দা সংস্থার দিক থেকে, সরকার না যেন গোয়েন্দা সংস্থাও তো পারে ওনাকে জিজ্ঞাসাবাদ করতে। আমরা একটা ভিন্ন প্রসঙ্গে যাই, বা সেটি হচ্ছে যে সংসদে এনসিপির একজন সংসদ সদস্য দাবি তুললেন যে তাদেরকে গাড়ির সুবিধা দিতে, এবং সেটি নিয়ে নানান ধরনের সমালোচনা হলো। পরবর্তীতে এসে তারা আরেকটি প্রস্তাব করলেন যে উপজেলা পরিষদে তাদের জন্য, এমপিদের জন্য একটি আলাদা কক্ষের ব্যবস্থা করতে, অর্থাৎ তারা গিয়ে যেন সেখানে বসতে পারে। এইটিকে এখন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন যে স্থানীয় প্রশাসনের উপরে এমপিদের হস্তক্ষেপের আরো একটি নগ্ন সুযোগ সৃষ্টি হওয়ার পথে যাওয়া হচ্ছে। আপনি কি মনে করেন?
আমি এটাকে ঠিক মনে করি। এমপিদের নির্বাচনের লাগে কোনো কাজ নাই ভাই। তারা ওখানকার যত উন্নয়নমূলক কাজ আছে এগুলোর উপর তারা থাকবে হলো পরামর্শ হিসেবে, উপদেষ্টা হিসেবে থাকবে। এটাই অন্যায়। ওইটা করে দেওয়ার মাধ্যমে হয় কি, ওনারা আইন তৈরি করেন তো আইনগুলিকে নিজেদের মতো করে বানান। এমপি কে আপনি যত পাওয়ারফুল করবেন এলাকার কাজের জন্য, তত স্থানীয় সরকার দুর্বল হয়ে যাবে। স্থানীয় সরকারকে স্থানীয় সরকারের মতো করে চলতে দেওয়া উচিত। লোকাল গভর্নমেন্ট, এমপিরা আইন প্রণয়ন করবেন। ওনাদের কাজ হওয়া উচিত ঢাকা বসে বসে আইন প্রণয়ন করা। মাঝে মাঝে এলাকায়, কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে যে এমপিরাই হলো গিয়ে, যখন এমপি হন উনি ওই এলাকার রাজা হয়ে যান। ওই এলাকার সবকিছু ওনার কথা মতো চলতে হবে। তাকে তো সেটা দেওয়া হয় নাই। সে মেম্বার অফ পার্লামেন্ট, মানে সে পার্লামেন্টের কাজগুলো সে করবে। পার্লামেন্টের বাইরে লোকাল গভর্নমেন্টে তার কোনো কাজ নেই। এটা হলো 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হলো যে তার ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বলে মৌখিক ভাবে বলেছে। এটা জামাতের লোকজনও বলছে, এনসিপিও বলছে, এবং বিএনপির লোকজনও বলছে। ট্যাক্স ফ্রি গাড়ি যে নিত, এটা তো একটা, আমি মনে করি অশ্লীল একটা কাজ ছিল, অশ্লীলতম কাজ একটা। যে যেখানে আমাদের, সেটা হলো আমাদের সাংবিধানিক, সংবিধান লঙ্ঘনের সামিল আমি মনে করি। সংবিধান বলা হয়েছে রাষ্ট্রের সকল নাগরিকের সমান অধিকার থাকবে। আমি একটা গাড়ি কিনলে আমাকে ট্যাক্স দিতে হবে, এমপি হলে পুরো ট্যাক্স দিতে হবে না কেন? সে দেশের নাগরিক না, কেন তাকে ট্যাক্স দিতে হবে না? তবে এর হাসনাত চেয়ে আব্দুল্লাহ অশ্লীল কাজ আর হয় না। তার এই বক্তব্যের সপক্ষে যুক্তি তুলে ধরেছেন। তিনি বলেছেন যে আমি ট্যাক্স ফ্রি গাড়ির কথা বলিনি, আমি বলেছি, মানে পরবর্তী দিনের সংসদে ভাইরা, তিনি আমি বলেছেন। বলি, আপনি শোনেন, যুক্তি মানে কি? আপনি আমাকে যদি মনে করেন একটা চুরি করতে গেলাম, আপনি আমাকে হাতে হাতে ধরলেন, তারপরে আপনাকে আমাকে যদি আধা ঘন্টার সময় দেন, আমি আমার চুরির পিছনে যুক্তি দিতে পারবো। যুক্তি দেওয়ার কোনো সমস্যা না, যুক্তি সবাই দিতে পারে। উনি যেটা বলেছেন সে এটা আমি বলি, উনি ট্যাক্স ফ্রি গাড়ি চান নাই। আমি আমি বলছি চান নাই, ওই আলোচনা আমি আসতেছি একটু পরে। আমি মূল আলোচনায় আসছি যে ট্যাক্স ফ্রি গাড়ি এমপিরা পাবে না। এই আইন তো বাতিল করা হয়নি এখনো। এই আইন বাতিল করে না কেন? জরুরি ভিত্তিতে আমি নিলাম না, এটা হলো আমার উদারতা। আমি চাইলে নিতে পারি, এটা হলো আমার অধিকার। আমি তো এটা অধিকারটাকে বলছি অশ্লীল অধিকার। এটা অধিকার হতে পারে না। এমপিরা নির্লজ্জ ছিল, বেহায়া ছিল আগের এমপিরা, কাজে তারা এরকম একটা আইন বানায় নিয়েছিল নিজেদের পক্ষে। যুক্তি দিছিল আমার এলাকায় যেতে হয়, এরকম একটা দামি গাড়ি লাগে, তারা ওই গাড়ি চলে যাইতো, তারা ওইটা ট্যাক্স ফ্রি পাবে। অতএব তারা 5 কোটি 6 কোটি টাকা দামের গাড়ি একটা কিনে নিত, কিনে নিয়ে ওখানে 4-5 কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিত, ফাঁকি দিয়ে ওটা সারা বেচতো, বেচে ওই টাকা সে নিজের পকেটে ঢুকে। তারা তো এগুলি করত। কাজে এই আইনটা থাকাই উচিত, সংসদের উচিত হবে এই আইনটাকে ইমিডিয়েট বাতিল করা। দেখুন একটা দিক। দ্বিতীয় যে দিকটা, ওনারা যেটা বলতেছেন যে আমরা এলাকায় যাই, এলাকায় ঘোরাফেরা করতে হয়, এই জন্য আমাদের নিজস্ব একটা বাহন থাকা লাগে, হ্যান লাগে, তেল লাগে। আচ্ছা ভাই, আপনারা যদি গাড়ি নিবেন, তাহলে আপনারা যে প্রতি মাসে 70,000 টাকা যে যানবাহন খরচ পান, এটা কি করবেন? ওর কাম কি? আপনি এমপি হওয়ার কারণে তো আপনার তো যাতায়াত খরচ হিসেবে আপনাকে তো 70,000 টাকা দেওয়া হচ্ছে প্রতি মাসে, তো ওটা নিয়েন না। আপনাকে ওই যে ইউনিয়ন যে এরকম একটা জিপ পায়, আপনাকে একটা জিপ দেওয়া হবে, এবং আপনি যখন নাকি এমপিশিপ শেষ হবে তখন জিপটা আপনি ফেরত দিয়ে দিবেন। কিন্তু তাহলে আপনি যানবাহন খরচ যে টাকাটা পাবেন ওই টাকাটা নিয়েন না। তাহলে আমার বিষয়টা কথা কি হলো কি, দাঁড়াচ্ছে? ওনাদের যুক্তি আছে, ওনাদের যুক্তিটা খারাপ না, আমি বলি ওনার যুক্তিটা আমি বলি। ওনারা বলতেছেন একজন ডিসি গাড়ি পায়, একজন ইউনো গাড়ি পায়, তাহলে আমি পাবো না কেন? খুব ভালো যুক্তি, কিন্তু এটা, এই যুক্তি খারাপ না। সেই হিসেবে ওদের গাড়ি দেওয়া যেতে পারে, কিন্তু তাহলে তাদের অন্যান্য যে খরচগুলি দিচ্ছি, যাতায়াত খরচ, তাদের যে প্রতি মাসে একটা ভাতা দিচ্ছি, এই ভাতাটা 70,000 বন্ধ করে টাকা। দেওয়া হোক, তাহলে তো হয়ে গেল, কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় কথা হলো, আপনি সব খরচ আপনি দেখেন, ওনাদের আপ্যায়ন ভাতা পায়, তারপরে আপনি যাতায়াত ভাতা পায়, লন্ড্রি খরচ পায়, অমুক পায়, তাহলে তো ভাই সবই যদি আমি দিই, তাহলে বেতন নিয়েন না। ঢাকা আসলে আপনি হোস্টেল পাচ্ছেন, এমপি হোস্টেল আমার থাকতেছেন। আমার একসঙ্গে দুটো প্রশ্ন। একটা হচ্ছে, এই হাসনাত আব্দুল্লাহদের কি এটি নয়া বন্দোবস্ত
যে উপজেলা পরিষদে তারা আবার কর্তৃত্ব খাটানোর জন্য আলাদা কক্ষ দরকার, গাড়ির জন্য 70,000 টাকা ভাতা পাচ্ছে, তারপরেও সরকারি গাড়ি দরকার। আহ মানে মানে না এই এই শুনেন, এই হ্যাঁ, জি। না আমার কথা হলো কি, এটা হলো যে পেতে সবারই ভালো লাগে। আপনি যদি আমাকে বলেন যে আপনাকে আমি এখন কিছু টাকা পয়সা দিয়ে চাচ্ছি, আমি বললাম ভাই কেন, আমাকে নিয়ে এমনি এমনি দিয়ে দিচ্ছেন, তো দেন, না করছে কেন, বিনিময়ে কিছু চাই না, খেলে আমাকে যদি দিতে চান সমস্যাটা কিন্তু ভাই। না, তো আমি এখন যে ওটা তাদেরকে হলো কি, বলছি, নয়া পেতে সবারই ভালো বন্দোবস্তের লাগে। কথা ছিল, এই নয়া বন্দোবস্ত কি শুধুই প্রতারণা, শুধুই ভাওতাবাজি? মানে আমরা তো কোনো নয়া বন্দোবস্তের কোনো সিমটম এই 2 মাসে এখন পর্যন্ত দেখলাম না। না, আর ওরা তো এতে ওরা তো ওরা কিন্তু এখন আর নয়া বন্দোবস্তের কথা বলে না, বলে না আচ্ছা। কেন, ওরাও বুঝে গেছে যে নয়া বন্দোবস্ত সে কিছু না, এটা পাবলিক আজ জানে। নয়া বন্দোবস্ত যে কিছু না, এটা তো আমরা গত 18 মাসে দেখে আসছি। ওরা বরং এখন একটু ক্ষতিগ্রস্ত যখন ইউনূস সাহেব ছিল, ওনারা তো মনে করেন আপনার সারা দেশে লুটপাট, সারা দেশে চাঁদাবাজি, সারা দেশে ধমক ধামক সমানে দিছে। গোপালগঞ্জে গেছে তাদেরকে আর্ম পুলিশ দিয়ে তাদেরকে ই দেওয়া হয়েছে। তো ওইটা কি আর পায় এখন? ওটা তো তারা লস করছে। নয়া বন্দোবস্ত মানে গালাগালি করা, অশ্লীল ভাষায় গালাগালি করা, এগুলো তো আমরা দেখছি। কাজেই আমি নয়া বন্দোবস্ত অনেক কিছু। জি, আম, আমি আপনি বলছিলেন যে আগেকার সংসদ সদস্যরা লোভী ছিল বা তারা নিজেদের মতো করে আইন করে নিয়েছিল। এই সংসদে যারা আছে বিএনপি পন্থী কিংবা বা জামাতে যে সংসদ সদস্য আছে, এরাও কিন্তু আগে ছিলেন। এবং আমরা একটা জিনিস খেয়াল করেছি, সংসদের মধ্যে নিজেদের স্বার্থের জায়গা থেকে সংঘাত, আম তর্ক বিতর্ক, সংসদ উত্তপ্ত হয়, কিন্তু যখন সংসদ সদস্যদের ক্ষেত্রে বেতন ভাতা বাড়ানোর ক্ষেত্রে কোনো বিল আসে, সুযোগ সুবিধা বাড়ানোর ক্ষেত্রে কোনো বিল আসে, শুল্কমুক্ত গাড়ির ক্ষেত্রে কোনো প্রস্তাব ওঠে, তখন সবাই এক হয়ে যায়। তো আমরা আগের সংসদের সদস্যদের সাথে এই সংসদের সদস্যদের আলাদা করবো কিভাবে? আমি মনে হয় যে খুব একটা আলাদা পাবেন না, মাত্র তো এদের তো মাত্র যাত্রা শুরু হলো, মাত্র প্রথম অধিবেশন দেখলেন। পরবর্তী অধিবেশন গুলো যদি দেখেন, নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য তারা অনেক কিছু করবে আমার ধারণা। খুব একটা পার্থক্য পাবেন না, কারণ ভাই এই লোকগুলো তো বিদেশ থেকে আমদানি হয়নি না, এই দেশেই ছিল। সুযোগ সুবিধা ওরা পাইছে, আর পায় নাই, আর আমরা আসছি, আমরা পাবো, এটাই স্বাভাবিক। তারেক রহমানের জন্য ওখানে সবাই মিলে বলছে আমরা নিবো না। তারেক রহমান সাহেব বলছে যে আমরা কোনো শুল্কমুক্ত গাড়ি নিবো না। সবাই বলছে হ্যাঁ আমরাও নিবো না। ওটা তো আবেগে ঠেলায় বলে দিছে। তারপরে তো বলার পরে সবার তো হৃদয় ভেঙে গেছে, আরে কি মিসটা করলাম। এই জন্য তারেক রহমান যখন বলছে যে আমি প্রধানমন্ত্রী হিসেবে প্রোটোকল নেবো না, প্রধানমন্ত্রী হিসেবে সরকারি গাড়ি নিবো না, তেল নিবো না, ড্রাইভার নিবো না, তার এই কথা শুনে কিন্তু কোনো মন্ত্রী আবার তার সঙ্গে রাজি হয় নাই। মন্ত্রী কইতেছে কি ও লোক পাগল, প্রাইম মিনিস্টার বলতেছে বলুক, আমি মানতাম না। এবং কোনো মন্ত্রী কিন্তু তাটা কিন্তু মানে নাই, একজন ছাড়া কোনো মন্ত্রী কিন্তু প্রধানমন্ত্রীকে অনুসরণ করে নাই। কাজেই আপনি ধরে নিতে পারেন যে তার ক্যাবিনেটে এখন তার কথা আর শুনবে না। আর প্রথমবার আবেগে বলে ফেলেছিল, এখন পাইলে তারা ওটা চেঞ্জ করে। যদি একা একা জিজ্ঞাসা করেন না, সব এমপি সাথে বলবো যে ভাই এটা হুজুরকে কয়ে ফেলাইছি, আসলে তো অনেক ক্ষতি হয়ে গেল। জি, অনেক অনেক ধন্যবাদ মাসুদ মাল আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ভালো থাকবেন দর্শক, আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন, নিশ্চয়ই আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।